প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় অন্ডকোষে ব্যথা ও ভ্যারিকোসিল। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার আসফার উদ্দিন শেখ 1969 সালে জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর সামিউল স্যার, অন্ডকোষে ব্যথা এবং সাথে ভ্যারিকোসিল। অন্ডকোষে ব্যথা মূলত কি কি কারণে হয়ে থাকে? অন্ডকোষের ব্যথাকে আমরা দুভাবে ভাগ করি। প্রথমত একটা হচ্ছে অ্যাকিউট পেন, মানে হঠাৎ প্রচণ্ড ব্যথা হওয়া, সেটাকে ইউরোলজিক্যাল ইমার্জেন্সি একটা। যেমন হতে পারে ইনফেকশন, অ্যাকিউট ইপিডিডাইমা অর্কাইটিস, মানে অন্ডকোষ এবং সারাউন্ডিং স্ট্রাকচারে ইনফ্লামেশন হয়। আর একটা হতে পারে টরশন, মানে অন্ডকোষের যে রক্ত নালীটা সেটা প্যাচ খেয়ে বন্ধ হয়ে যায়। এটা রিয়েলি ইমার্জেন্সি। এটা যদি 6 ঘন্টার মধ্যে এটাকে রিলিজ না করা যায় তাহলে অন্ডকোষটা ডেথ হয়ে যায়, নেক্রোস্ট হয়ে যায়। এগুলো হলো অ্যাকিউট পেইন। আর ক্রনিক, মানে অনেক দিন হালকা হালকা ব্যথা, ডিসকমফোর্ট যেটা থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভেরিকোসিল। তাছাড়াও ক্রনিক ইপিডিডাইমা অর্কাইটিস, হাইড্রোসিল, ইপিডিডাইমাল সিস্ট, এসব কারণেও অন্ডকোষে ব্যথা হতে পারে। অন্ডকোষে ব্যথার সাথে আর কোনো লক্ষণ বা উপসর্গ এই ধরনের ক্ষেত্রে থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকে। বিশেষ করে যেটা অ্যাকিউট পেন আমরা বললাম, প্রচণ্ড ব্যথা হয়, ওর সাথে জ্বর বা বমি থাকতে পারে। অ্যাকিউট ইপিডিডাইমা অর্কাইটিস যেটা বললাম, ইনফ্লামেশন, ওটার সাথেও জ্বর থাকে। ওটার সাথে প্রস্রাবের সমস্যাও থাকে, যেমন প্রস্রাবে জ্বালাপোড়া হয়, পেশাব করতে অসুবিধা হয়, এগুলো থাকে। আর অনেক সময় ভেরিকোসিল যেটা বললাম, যে অন্ডকোষের শিরা মোটা হয়ে যায়, ওটাতে ব্যথাটা ওখান থেকে শুরু হয়ে পিছনের দিকে, পেটের পিছনের দিকেও যেতে পারে। তো সাধারণত এই লক্ষণগুলো সাথে থাকে। নিশ্চয়ই। এক্ষেত্রে আসলে ব্যথার ধরনটি কেমন হয়? যদি অ্যাকিউট পেন হয়, যেটাকে আমি বললাম যে প্রচণ্ড পেন, সেটা সাধারণত হঠাৎ করে অন্ডকোষে শুরু হয় এবং ওটা পিঠের পিছন দিকে যায়। ওটার সাথে জ্বর থাকে, রোগীর বমি হয়। আর ক্রনিক পেইনগুলো সাধারণত যেটা হয়, বিশেষ করে ভেরিকোসিল পেশেন্ট যে যখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তার অন্ডকোষটা অনেকক্ষণ ঝুলে থাকলে এই ব্যথাগুলো বাড়ে। আবার যখন একটু রেস্ট নেয়, শুয়ে পড়ে, তখন এই ব্যথাগুলো কমে যায়। অন্ডকোষে ব্যথার এই সমস্যাগুলো হলে রোগীরা আসলে কার কাছে যাবেন? এক ধরনের দ্বিধার মধ্যে পড়েন। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা খুবই কমন আমাদের দেশে। অন্ডকোষের যাবতীয় রোগের জন্য যারা স্পেশালিস্ট, ওদেরকে আমরা ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট বলি। সাধারণত অন্ডকোষের সমস্যার জন্য তাদের কাছেই যাওয়া উচিত। অন্ডকোষে ব্যথার সমস্যার কথা আপনি বলছেন এবং আরও কিছু সমস্যার কথা আপনি তুলে ধরেছেন। এক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে পরামর্শ কি কি রয়েছে? এদের ক্ষেত্রে পরামর্শ আমি প্রথমেই যেটা বলবো, খুবই জরুরি, সেটা হচ্ছে অন্ডকোষে যদি প্রচণ্ড ব্যথা হয়, যেটা আমি বললাম টরশন, অবিলম্বে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অবিলম্বে একজন ইউরোলজিস্টকে দেখাবেন। কারণ আপনার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। এর ভিতরে যদি ডায়াগনোসিস করে এটা চিকিৎসা না দেওয়া যায়, তাহলে অন্ডকোষটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। আর ক্রনিক পেন যেগুলো, এগুলো আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই পেন নিয়ে তারা অনেকেই জিপিদের কাছে যান, জেনারেল প্র্যাকটিশনার, তারা এটাকে ইগনোর করেন, এটা কিছু না, ঠিক হয়ে যাবে, আপনার মানসিক অসুখ। কিন্তু আমাদের কাছে যখন আসে, আমরা দেখেছি তাদের অধিকাংশ ক্ষেত্রে ভেরিকোসিল আছে বা ক্রনিক ইপিডিডাইমা অর্কাইটিস আছে, তার জন্য ব্যথা হচ্ছে, এবং এগুলো চিকিৎসা দিলে কিন্তু 100% ভালো হয়ে যায়। স্যার, ভ্যারিকোসিল আমি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটা হচ্ছে ভ্যারিকোসিল বলতে আসলে কি বোঝায়? অন্ডকোষ থেকে কতগুলো ভেইন বের হয়, মানে প্রত্যেক বডির প্রত্যেক অর্গানের একটা আর্টেরিয়াল সাপ্লাই থাকে, একটা ভেনাস সাপ্লাই থাকে। অন্ডকোষের যে ভেইনগুলো বের হয়, ওকে আমরা প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন বলি, মানে বাঞ্চ অফ ভেইনস, অনেকগুলো ভেইন। তো সেই ভেইনগুলো যখন মোটা হয়ে যায়, ওর ভিতরে ব্লাড জমতে জমতে মোটা হয়ে যায়, তখন আমরা একে ভেরিকোসিল বলি। এটা সাধারণত যদি ভেইনের ভিতরে ভাল্ব না থাকে, অথবা পেটের ভিতরের রক্তগুলো পিছনের দিকে রিফ্লাক্স হয়, তাহলে এই রক্তগুলো জমতে জমতে ভেনগুলো মোটা হয়ে যায়, তখন এই কন্ডিশনকে আমরা ভেরিকোসিল বলি। নিশ্চয়ই। এই সমস্যা আসলে কতদিন পর থেকে শুরু হতে পারে? জন্মের কতদিন পর থেকে শুরু হতে পারে?
ভেরিকোসিল জন্মের পরেও থাকতে পারে, কিন্তু আমরা সাধারণত এগুলো দেখি মাঝবয়সী লোকদের বেশি দেখা যায়। তারা ওই অন্ডকোষে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, অনেকেই অনেক ডাক্তার দেখায়, অনেক ব্যথার ওষুধ খায়, কিন্তু কিছুতেই এটা কিওর হয় না, কারণ এটা ইনফেকশন না, এটা রক্তনালীর একটা অসুখ, রক্তনালী মোটা হয়ে যায়। সো এটার চিকিৎসা সম্পূর্ণ অন্য ধরনের চিকিৎসা। সো যখন আমাদের কাছে আসে তখন দেখা যায় অলরেডি তারা 1-2 বছর পার হয়ে গেছে, কিন্তু এটা আগে ধরতে পারলে কিন্তু এটার যে কমপ্লিকেশন সেগুলো প্রিভেন্ট করা যায়। ভ্যারিকোসিল মূলত কি কি কারণে হয়ে থাকছে? ভেরিকোসিল যেটা আমরা প্রাইমারি ভেরিকোসিল বলি, এটা সাধারণত দেখা যায় যে ভেইনের ভিতরে কতগুলো ভালভ থাকে, তাদের কাজ হচ্ছে রক্তকে একদিকে প্রবাহিত করা, যেমন অন্ডকোষ থেকে রক্ত প্রবাহিত করে উপরে পেটে নিয়ে আসবে, কিন্তু এই ভালভ যদি ড্যামেজ হয়ে যায়, না থাকে, তাহলে উপরে পেটের রক্তটা নিচের দিকে যেতে থাকে, যেতে যেতে ওই ভেনগুলো ফুলে যায়। এটা একটা কারণ। আর একটা কারণ হতে পারে সেকেন্ডারি ভেরিকোসিল অনেক সময় হয়, সেটা হচ্ছে যে যদি আমরা জানি যে বাম দিকের অন্ডকোষ থেকে যে ব্লাডগুলো ভেনগুলো বাম দিকের কিডনির ভেনের মধ্যে ড্রেন করে, অনেক সময় কিডনির টিউমারের ক্ষেত্রেও কিন্তু বাম দিকের ভেরিকোসিল হতে পারে। এটা অনেক রোগী আমরা পাই, সেই জন্য বাম দিকে ভেরিকোসিল হলে আমরা অবশ্যই স্ক্রিন করি যে তার কিডনিতে কোনো সমস্যা বা টিউমার আছে কিনা। সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে কারণ কি কি দায়ী রয়েছে, পরবর্তীতে আপনার কাছে আসলে জানবো যে ডায়াগনোসিস ভ্যারিকোসিল কিভাবে করা সম্ভব। ভেরিকোসিলের ক্ষেত্রে আমরা প্রথমে ব্যথার ধরন দেখে বুঝতে পারি যে অনেক দিন ধরে ব্যথা থাকে, বিশেষ করে কোনো দাঁড়িয়ে থাকলে হেভি ওয়ার্ক করলে ব্যথাটা বাড়ে, আবার শুয়ে পড়লে রেস্ট নিলে ব্যথাটা কমে যায়, অনেক সময় টাইট আন্ডারওয়্যার পরলে রুগীরা ব্যথাটা কমে যায়। এটা হিস্ট্রি থেকে একটা ধারণা করা যায়। তারপরে রুগীকে যখন আমরা এক্সামিন করি তখন ফিজিক্যাল এক্সামিনেশনে একজন অভিজ্ঞ ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট তিনি হাত দিয়ে হাই গ্রেড ভেরিকোসিল মানে যেটা অ্যাডভান্স স্টেজ সেটা বোঝা যায়, কিন্তু আর্লি স্টেজের ভেরিকোসিল বোঝার জন্য একটা স্পেশাল আলট্রাসাউন্ড স্ক্রিনিং আছে, যেটাকে আমরা ডপলার আলট্রাসাউন্ড, এটা দিয়ে অন্ডকোষের ব্লাড সাপ্লাই, ভেনগুলোর সাপ্লাই, কোনো রিফ্লাক্স আছে কিনা বোঝা যায়। এই ডপলার আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে ভেরিকোসিল আছে কিনা। নিশ্চয়ই। এর জন্য কি আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? ভেরিকোসিল থাকলে ওই যদি বাম দিকে থাকে তাহলে আমি দেখি যে কিডনিতে কোনো টিউমার আছে কিনা এবং অন্য কোনো কারণ অ্যাসোসিয়েটেড কারণে পেইন হচ্ছে কিনা। তার মধ্যে একটা হচ্ছে ইপিডিডাইমা, ক্রনিক ইপিডিডাইমা অর্কাইটিস যেটা আমরা বলছি, সেটার জন্য ইউরিনে ইনফেকশন আছে কিনা, তার কোনো ইউরিনারি প্রবলেম আছে কিনা, সেগুলো আমরা এক্সক্লুড করি। তারপরে ডপলার করে যখন আমরা 100% কনফার্ম হই যে এটা ভেরিকোসিল, তখন তার ট্রিটমেন্ট শুরু করি আমরা। নিশ্চয়ই। ভ্যারিকোসিল আসলে কি কি ধরনের রয়েছে, আমি যদি একটু গ্রেডিং সিস্টেমটা আপনার কাছে একটু জানতে পারি। ভেরিকোসিলকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে, সেটা একটা হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে যদি আর্লি স্টেজে আমরা দেখি যে পেশেন্টকে দাঁড়িয়ে এক্সামিন করা হয়, দাঁড়িয়ে যদি ভিজিবল হয়, দেখা যাচ্ছে যে ভেনগুলো ডাইলেটেড হয়ে আছে, সেটাকে আমরা স্টেজ 3 বলি। অনেক সময় প্যালপেবল হয়, পেশেন্টকে আমরা কিছু কাপ দিতে বলি, তারপরে ওয়েট করতে হবে, তখন হাত দিয়ে প্যালপেট করা যায়, এটাকে ফিল করতে ব্যাগ অফ ওয়ার্মস, মনে হয় যে একটা থলির মধ্যে অনেকগুলো ওয়ার্ম বা আছে, কেঁচো থাকলে যেমন একটা ফিলিং হয়, সেটা গ্রেড 2। আবার আর্লি স্টেজে কিন্তু স্টেজ 1-এ তখন কিন্তু হাত দিয়ে ফিল করা যায় না, তখন আলট্রাসাউন্ডের সাহায্য নিতে হয়। আলট্রাসাউন্ডেও তারা গ্রেডিং করেছে, ভেইন কতটা মোটা আছে, তারপরে তাতে রিফ্লাক্স কতটা আছে, তারা এর উপর ডিপেন্ড করে গ্রেড 1 to 5 5টা গ্রেড করে তারা। সেক্ষেত্রে আসলে অনেক সময় আমরা জানি যে রোগীরা আসলে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন না, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাদের, এই বিষয়টি তারা কিভাবে বুঝবেন? এটার সাথে আমি অন্যভাবে বলতে পারি যে রুগীরা কখন আমাদের কাছে আসে, মানে রুগীর যখন সমস্যা হয় তখনই সাধারণত মানুষ আসে। তো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যথা। যখন ভেরিকোসিল হাই গ্রেড হয় তখন ব্যথা হয়, এবং ব্যথাটা যদিও লো গ্রেড পেন, ইটস লাইক বোরিং, পেশেন্টকে সারাদিন একটা ডিসকমফোর্ট হয়, পেশেন্টের অস্বস্তি হয়, তো তারা আমাদের কাছে আসে। আরেকটা সমস্যা নিয়ে আসে, এই আমরা জানি যে অন্ডকোষের মধ্যে টেস্টিসের মধ্যে হরমোন তৈরি হয়, মেল সেক্স হরমোন। যদি ভেরিকোসিল অনেক দিন থাকে তাহলে এই হরমোনের অ্যামাউন্ট কমে যেতে পারে, পরিমাণ রক্তে টেস্টোস্টেরন লেভেল কমে যায়, তখন তাদের সেক্সুয়াল ডিজায়ার, পারফরমেন্স কমে যায়। এটা নিয়েও কিন্তু আসে। আরেক গ্রুপ আসে, তারা হচ্ছে যে বাচ্চা কাচ্চা হয় না। ভেরিকোসিল থাকলে আমরা জানি যে তাদের শুক্রাণুর মুভমেন্ট কমে যায়, শুক্রাণুর কাউন্ট কমে যায়, যেটুকু আমরা বলি অলিগো অ্যাসথেনোস্পার্মিয়া। তো এইগুলো কারণ থাকতে পারে, এগুলো নিয়ে তারা আমাদের কাছে আসে সাধারণত। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি একেবারে শুরুতে আপনারা কিভাবে করেন চিকিৎসা পদ্ধতির আগে? প্রথমে রুগীর আছে কিনা কনফার্ম করি, তারপরে
রুগীর কোন গ্রেডে ভেরিকোসিল আছে, তারপরে আমি রুগীকে এটা থাকলে কি কি সমস্যা হতে পারে সেগুলো এক্সপ্লেন করি এবং রুগীর কি কি সমস্যা আছে সেগুলোর দিকে ফোকাস করি এবং তাকে আমি এক্সপ্লেন করি যে এই যদি কারেকশন করা যায় তাহলে সে কি কি অ্যাডভান্টেজ পাবে এবং কারেকশন করার কি কি মেথড আছে, ভেরিকোসিলের কি কি পদ্ধতিতে চিকিৎসা দেওয়া যায়, এগুলো এক্সপ্লেন করি আমি। ডায়াগনোসিস হবার পর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এর? ভেরিকোসিল যদি খুব আর্লি স্টেজে থাকে, যদি পেশেন্টের অত সিমটম না থাকে, বদার না করে, তাহলে আমি যেটা বলি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টের ভিতরে রয়েছে যে পেশেন্টকে, যাদের স্টেজ 1 আছে তারা যদি একটা টাইট স্ক্রোটাল সাপোর্ট বা টাইট আন্ডারওয়্যার পরে তাহলে কিন্তু তাদের ব্যথা কমে যায়। তারপরে অকেশনালি যদি ব্যথা হয় মাঝে মাঝে তাহলে অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে। কিন্তু যেগুলো হাই গ্রেড ভেরিকোসিল থাকে, স্টেজ 3, 4, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত এদের চিকিৎসার জন্য ঠিক করি। চিকিৎসার কতগুলো পদ্ধতি আছে। প্রথম কথা হচ্ছে যে ভেরিকোসিলের কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই। কোনো ওষুধ দিয়ে যদি কেউ বলে যে ভেরিকোসিল ঠিক চিকিৎসা করবো তাহলে কিন্তু তাকে ঠকানো হবে এবং এটাতে রাজি হওয়া ঠিক হবে না রুগীদের। তো ভেরিকোসিলের একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। সার্জারি কয়েক ধরনের আছে, তার মধ্যে আগেকার দিনে আমরা যেটা পেটে কেটে করতাম, এখানে এটাকে হাই লাইগেশন বলে। পেট কেটে একটা ভেইন বের করে ওইটা আমরা বেঁধে দিতাম, এটাকে হাই লাইগেশন বা পালামো অপারেশন বলা হয়। এটার অসুবিধা ছিল যে এটা বেঁধে দিলে এটা রিকারেন্স হতো, ভেরিকোসিল আবার হয়, রিকারেন্স হতে পারে এবং 25% প্রতি 4 জনের একজনের রিকারেন্স হতো। আর হতো হাইড্রোসিল তৈরি হতো, মানে অন্ডকোষে পানি জম। সো এই জিনিস, এই অপারেশনটা উঠে গেছে, এখন আর রেয়ারলি করা হয়, ইউরোলজিস্টরা তো করেই না। সেকেন্ড আসলে ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপিতে অসুবিধা হচ্ছে যে জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে হয় রুগীকে, অজ্ঞান করতে হয়, তারপরে 3-4টা ফুটা করতে হয়, তারপরে ওই একই রকম ওই মেইন ভেইনটা বেঁধে দিতে হয়। দিলে একই সমস্যা, আবার রিকারেন্স হওয়ার চান্স থাকে এবং হাইড্রোসিল হওয়ার চান্স। সেই জন্যে ল্যাপারোস্কোপি অলমোস্ট ইউরোলজিস্টরা করেই না। অ্যান্ড ডেভেলপ কান্ট্রিতে এখন, বা আমরা যেটা করি এখন, সেটা হচ্ছে মাইক্রো সার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি। মাইক্রো সার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি হচ্ছে ভেরিকোসিলের সর্বাধুনিক চিকিৎসা। এটাতে সুবিধা হচ্ছে এটাতে কোনো বড় কাটা লাগে না, জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া লাগে না। আমরা জাস্ট এই কুচকি বা ইনগুইনাল রিজনে ছোট একটা হোল করি, তারপরে ভেইনগুলো বের করে আনি, তারপরে মাইক্রোস্কোপের সাহায্যে এনলার্জ ভিউয়ে প্রত্যেকটা ভেন আলাদা আলাদা করে লাইগেট করি। এখানে আর্টারি বেঁধে ফেলার কোনো চান্স নাই, কারণ আমি মাইক্রোস্কোপে দেখছি। এখানে লিমফেটিক বাঁধার কোনো চান্স নাই, সো হাইড্রোসিল হওয়ার কোনো চান্স নাই। এখানে দেখা গেছে যে রিকারেন্সের 0.5%, মানে 200 জনের মধ্যে একজনের হতে পারে। অন্যদিকে ল্যাপারোস্কোপিতে প্রতি 4 জনের একজনের রিকারেন্স হচ্ছিল। সো মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি সব থেকে স্ট্যান্ডার্ড পদ্ধতি এবং পরের দিনই আমরা রুগীকে ছুটি দিয়ে দিই। কোনো কোনো দিন আমি সকালে করলে বিকালেও রুগীকে ছুটি দিয়ে দিই এবং পরের দিন থেকে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। অনেকেই যারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না বা ভ্যারিকোসিলের চিকিৎসা নিচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি কি সমস্যা দেখা দিতে পারে? ভেরিকোসিলের চিকিৎসা না করলে কয়েকটা সমস্যা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যথা, এদের পারসিস্ট করবে, ব্যথা যাবে না, কোনো মেডিকেল ট্রিটমেন্টে এই ব্যথা যায় না। সো ব্যথা থাকলে করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের কাছে অনেকে আসে যাদের এই অলিগো অ্যাসথেনিওস্পার্মিয়া আছে এবং বাচ্চা কাচ্চা হচ্ছে না, এবং আমরা ভেরিকোসিল সার্জারি করে অনেকে এরা কনসিভ করেছে, অনেকে বাচ্চা কাচ্চা নিতে পারছে। তো সেটা একটা জিনিস। থার্ড হতে পারে অনেকে সেক্সুয়াল পারফরমেন্স, ডিজায়ার কমে যায়, বিকজ মেল হরমোন টেস্টোস্টেরনটা কমে যায় ভেরিকোসিল থাকলে। সো যদি ওরকম থাকে তাহলে তাকে করতে হবে ভেরিকোসিল। আর একটা হচ্ছে টেস্টিসের সাইজ কমে যায়, বিশেষ করে যদি অ্যাডোলেসেন্ট বা বাচ্চাদের ভেরিকোসিল হয় এবং চিকিৎসা না করা হয়, যখন ওরা অ্যাডাল্ট হয় দেখা যাচ্ছে ওই দিকে টেস্টিসটা ছোট হয়ে গেছে। সো ভেরিকোসিল থাকলে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি বা মাইক্রো সার্জারি এটা করা উচিত। ভেরিকোসিলের সার্জারি করবার পর পরবর্তী জীবনে আবার সার্জারির প্রয়োজন পড়ে কিনা? একটা আগে ধারণা ছিল, যখন আমরা ওপেন অপারেশন করতাম, ল্যাপারোস্কোপি করতাম, তখন আমি বলেছি যে প্রতি 4 জনের কিন্তু একজনের রিকারেন্স হতো। এবং রুগীদের মধ্যে আমার কাছে যে রুগীরা আছে, প্রথম কথা হচ্ছে যে স্যার এটা যে করব আবার হবে কিনা, তারা কিন্তু জানে, কারণ আগে এরকম হতো। কিন্তু এখন আমরা যে মাইক্রো সার্জারি শুরু করেছি সেটাতে আমি বলেছি যে 0.5% মাত্র রিকারেন্স রেট, হয় না বললেই চলে। সো এই জাতীয় সম্ভাবনা অনেক কমে গেছে। নিশ্চয়ই ভ্যারিকোসিলের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।
প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্ডকোষে ব্যথা ও ভ্যারিকোসিল নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু রোগীদের জন্য প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন তাদের শরীরে পানি শূন্যতা না হয়, অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে না যায়। তাদেরকে সবসময়ই পানির চাহিদা যাতে পূরণ হয় সেই জন্য তরল খাবারের দিকে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে লেবু এবং পানির সাথে একটু মধুর মিশ্রণে একটা শরবত তৈরি করে দিতে পারি। এতে যেমন ভিটামিন সি এর চাহিদা পূরণ হলো, আবার কিন্তু একই সাথে একজন ডেঙ্গু রোগীর শরীরের পানির চাহিদাটাও পূরণ হলো। ডেঙ্গু রোগীদের পানি এবং তরল খাবারের চাহিদা বেড়ে যায়, যেহেতু ঘন ঘন জ্বর আসে এবং জ্বর ছেড়ে যায়, যার জন্য কিন্তু রোগী পানি শূন্য হয়ে পড়তে পারেন এবং এই জন্যই তরল খাবারের দিকে আমরা অনেক বেশি এমফাসিস দিয়ে থাকি। তরল খাবারের ক্ষেত্রে চিকেন স্যুপ হতে পারে ডেঙ্গু রোগীদের জন্য খুব ভালো একটা তরল। এক্ষেত্রে চিকেনের সাথে পেঁপে, গাজর এবং পালং শাক অ্যাড করে যদি একটা স্যুপ করে দেওয়া যায়, তাহলে রোগী প্রোটিনও যেমন পাচ্ছে, ঠিক একই সাথে কিন্তু বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলসও পাচ্ছে। ডেঙ্গু রোগীদের খাবারের তালিকায় কিন্তু প্রতিদিনই ভিটামিন সি রাখতে হবে। এই ক্ষেত্রে লেবু শরবত খুব ভালো একটা তরল হতে পারে। এছাড়া ডাবের পানি থাকতে পারে তাদের খাবারে। যেহেতু জ্বরের কারণে অ্যাপিটাইটটা কম থাকে এবং রোগী খুব একটা চিবাতে পছন্দ করেন না, এই জন্য নরম খাবার যেমন খিচুড়ি দেওয়া যেতে পারে অথবা জাউ রান্না করে দেওয়া যেতে পারে। এর সাথে মাছের ঝোল হতে পারে একটা ভালো খাবার। মাছ কিন্তু খুব সহজেই হজমযোগ্য একটা খাবার, যার জন্য কিন্তু ডেঙ্গু রোগীদের খাবারের তালিকায় মাছটাকে আমরা রাখতে পারি। এছাড়াও পাকা পেঁপে এবং বেদানা কিন্তু ডেঙ্গু রোগীদের প্লাটলেট কাউন্টটাকে বাড়াতে খুব হেল্প করে এবং রঙিন শাকসবজি ও ফলমূল রাখতে হবে, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো পরিমাণে পাওয়া যায়। এছাড়াও ডেঙ্গু রোগীদের খাবারে যাতে কোনো রকম জাঙ্ক ফুড না থাকে এবং অতিরিক্ত লবণাক্ত খাবার এবং তৈলাক্ত খাবার, খুব বেশি চিনিযুক্ত খাবার যাতে না থাকে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে যদি কোনো একটা ডেঙ্গু রোগীকে প্রপারলি নিউট্রিশনগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। অন্ডকোষে ব্যথা এবং ভ্যারিকোসিল এর সাথে আসলে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক আছে কিনা একেবারে সংক্ষেপে আপনার কাছে জেনে নিব। হ্যাঁ, অবশ্যই বন্ধ্যাত্বের সম্পর্ক আছে, যেটা আমি আগেই বলেছি যে ভেরিকোসিল থাকলে স্পার্মের কাউন্ট কমে যায়, অলিগোস্পার্মিয়া হতে পারে এবং স্পার্মের মুভমেন্ট কমে যায়। সো এই দুইটা যদি কন্ডিশন থাকে তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা অনেক ক্ষেত্রে হয় না। সো ভেরিকোসিল এখন যেটা রিকমেন্ডেশন আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে, যদি কারো বন্ধ্যাত্ব থাকে এবং অলিগোস্পার্মিয়া থাকে এবং প্যালপেবল ভেরিকোসিল হয়, তার ভেরিকোসিলের চিকিৎসা করতে হবে। আর একটা জিনিস আমি বলে রাখি, এর বিকল্প অনেকে বলে যে আমি আইভিএফ করব, যে ইনভিট্রো ফার্টিলাইজেশন করব। সেটাতে এখন নতুন রিকমেন্ডেশন আছে, যদি ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয় তার আগে ভেরিকোসিল থাকলে চিকিৎসা করাতে হবে। কারণ দেখা গেছে যে ভেরিকোসিল সহ আইভিএফ করলে মেনি অ্যাটেম্পস লাগে, অনেকগুলো অ্যাটেম্প লাগে, তারপরে সাকসেস হয়। আর ভেরিকোসিল কারেকশন করলে 1-2 অ্যাটেম্পেই কিন্তু আইভিএফ এর সাকসেস হবে। আইভিএফ করতে হলেও তার আগে ভেরিকোসিল কারেকশন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্ডকোষে ব্যথা ও ভ্যারিকোসিল নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একটা মানুষের যে একটা মহিলাদের যে জীবন চক্র আছে, জীবন চক্রে একদম শৈশব থেকে যদি শুরু করি, তার কৈশোর, তারপর একটা রিপ্রোডাক্টিভ লাইফ থাকে যখন তার সন্তান জন্ম দেয় মায়েরা, তার শেষের দিকে যখন একদম এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, যখন তার মাসিকটা একদম বন্ধ হয়ে যাবে, তখনই সেটাকে আমরা মেনোপজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।